মেহরিন সবাই দেখছে। মেহরিন ধপ করে বলে উঠল। ধারি না কারো। আপনার সমস্যা? তালহা তৎক্ষণাৎ নরম হয়ে গেল, মাথা দুপাশে ঝাঁকিয়ে বলল। না না, কোনো সমস্যা নেই। মেহরিন এবার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। দেশে কি ছেলের অভাব যে মেয়ে কর্মচারী রাখতে হবে? না। তো এত মেয়ে কেন আপনার অফিসে? কাজ করতে। কাজ করতে কি ছেলে ছিল না? ছিল। তাহলে? এ প্রশ্নে তালহা কিছু না ভেবে বাস ফিরে সাজিদের দিকে তাকালো। তালহা দৃষ্টি পড়তেই সাজিদের মুখের মিটিমিটি হাসি মিলিয়ে গেল। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল। তালহা গম্ভীর গলায় বলল। সাজিদ, বয়স্ক স্টাফ ছাড়া বাকি সব মেয়ে স্টাফ অফিস থেকে ছাঁটাই করবে আজকে। কথাটা শুনে যেন ঘরটা এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। তাহিয়াদের হাসি থেমে গেছে। সকলের অবাক দৃষ্টি তাদের দিকে। মেহেরিন নিজেও অবাক। তার এক বলাতে সব মেয়ে বাদ দিয়ে দিবে? সাজিদ তো বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। স্যার, হঠাৎ মাসের মাঝ সময়ে? তালহা কিছুক্ষণ চুপ করে থেকে মেহরিনের দিকে তাকায়, যেন মাথার ভেতর হাজারটা হিসাব করছে। মেহরিনও তাকিয়ে আছে, এক চুলও নড়ছে না। চোখ কুচকে ধীর কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়। আমাদের অন্য ব্রাঞ্চে মেয়ে রাখা যাবে বউ? মেহরিন কয়েক পলক তাকিয়ে থাকে, চোখে তখনও রাগের রেশ, কিন্তু আড়ালে ঠোঁটের কোণে এক ফোঁটা তৃপ্তির রেখা ভেসে উঠছে। মাথা নেড়ে ছোট্ট করে বলল। হুম। মেরিনের সম্মতি পেতে তালহা আবার সাজিদের দিকে ফিরে নির্দেশ দিল। তাহলে শোনো, ওদের সবাইকে অন্য ব্রাঞ্চে শিফট করে দিও। সাজিদ সঙ্গে সঙ্গে মাথা নোয়ায়। আচ্ছা স্যার। তালহা আবার ঘাড় ঘুরিয়ে নড়ে চড়ে বসে মেহরিনের দিকে তাকায়, কণ্ঠে কিছুটা রসিকতা নিয়ে বলল। হ্যাঁ, আবার শুরু করো। পানি লাগবে? অনেকক্ষণ বকবক করছো, গলা শুকিয়ে যায়নি? এ কথা শুনে মেহরিনের চোখ ফের রাগী হয়ে ওঠে। সে তালহার দিকে সামান্য সামনে ঝুঁকে আসে। এই, আমি কি আপনার সঙ্গে মজা করছি? তালহা সঙ্গে সঙ্গে ইনোসেন্ট মুখ করে আত্মসমর্পণ করে। না না, একদম না। তাহলে আমার কথা শুনে ভালো লাগছে না? বকবক মনে হচ্ছে আপনার? তালহা মাথা নিচু করে চুলে হাত বোলায়, কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলে ওঠে। দেখো, যদিও আমি মুখে মুখে তর্ক পছন্দ করি না, তবে যেহেতু তুমি করছো তাই ভালোই লাগছে। মেহেরের নাক ফুলিয়ে তাকায়। এ মানুষটার কথায় সে রাখবে না হাসবে। এর মধ্যে তনিমা হাততালি দিয়ে বলে ওঠে। মেহেরিন, এমন ভোলাভালা কথায় গলবি না। নো ছাড়াছাড়ি, আমরা আছি, চালিয়ে যা। রাফি উচ্ছ্বাসে যোগ দেয়। বেস্ট অফ লাক মেহরিন, তুই আগামী ঝগড়ুটে দলে সর্দার হবি। ফারিন দুহাত তুলে চিয়ার্স করে। কাম অন মেহরিন, কাম অন। তাহিয়া হঠাৎ সাজিদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে। সাজিদ ভাইয়া, এবার পপকর্নের ব্যবস্থা করলে মন্দ হয় না কিন্তু। সাজিদ শব্দ করে হেসে ওঠে। তালহা চোখ লাল করে বোনের দিকে তাকায়। তার চোখের ভাষায় কড়া শাসানি, কিন্তু তাহিয়া তো ছাড়বার পাত্রী নয়। সঙ্গে সঙ্গে বলে ওঠে। দেখ দেখ মেহেরিন, আমাকে কেমন শাসাচ্ছে। আর একটু দে, মন খুলে দে। আমাদের প্রতিটা গাট্টি গাট্টি পড়া দেয়, শোধবোধ নেই। কিছুক্ষণ পর মেহরিনের ভোল্টেজ কমে আসতে দেখে। তালহা চোখে চোখে সাজিদকে কিছু ইশারা করে। সাজিদ সঙ্গে সঙ্গে বুঝে গিয়ে বেরিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই সে ড্রিঙ্কস আর কফি নিয়ে ফিরে আসে। একে একে সবার হাতে তুলে দেয়। শেষে তালহার দিকে বাড়িয়ে দিলে তালহা বোতলের মুখ খুলে উঠে দাঁড়ায়। মেহরিনের কথার মাঝেই আলতো করে তার মুখে বোতল চেপে ধরে। রিল্যাক্স, অনেকক্ষণ ধরে বকবক করছো, আগে গলা ভেজিয়ে নাও। মেহরিন বিরক্ত মুখে এক ঢোক খেয়ে বোতলটা হাতে নেয়, তারপর চোখ কটমট করে বলে। আবার বলছেন আমি বকবক করছিলাম? তালহা কপালে হাত দিয়ে লম্বা শ্বাস নেয়। সে মেহরিনকে নিজের চেয়ারে বসিয়ে দেয়, তারপর কফি হাতে সাজিদের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তার কাঁধে রেখে হেলান দেয়। হালকা আফসোস মেশানো কণ্ঠে বলে। এই জন্যই বুঝি বাড়ি ফিরতে লেট করো? সাজিদ অসহায় মুখে মাথা নেড়ে উত্তর দেয়। জি স্যার, এবার বুঝলেন তো বিবাহিতদের জ্বালা। বাসায় যতক্ষণ থাকি কান জ্বালাফালা করে ছাড়ে। তালহা দীর্ঘশ্বাস ফেলে মেহরিনের দিকে তাকায়। তাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে ওঠে। পরপর কফিতে চুমুক দিয়ে বিড়বিড়িয়ে বলল। হারে হারে টের পাচ্ছে। নীরবতা কয়েক মুহূর্ত কেটে যেতেই এবার সবাই একযোগে আবদার জুড়ে দিল, আজ তালহার থেকে ট্রিট চাই চাই। কথাটা কানে যেতে তালহা রাগী কণ্ঠে সবাইকে ঝাড়তে শুরু করে।
তোদের সবকটাকে পেটানো উচিত। আবার ট্রিট? কোন সাহসে কলেজ ফাঁকি দিয়ে এসছিস? কিন্তু তার কথায় কেউ কানই দিল না। ওদের একটাই কথা, ট্রেড দিতে হবে। এই নাছর বান্দাদের সামনে তালহা রাজি না হয়ে পারল না। তাছাড়া আজ সে নিজেও ফ্রি। শেষমেশ রাজি হয়ে গেল রেস্টুরেন্টে নিয়ে যাবে। এই শুনে সবাই বেরোতে উদ্যত হতে মেহরিন থেমে যায়। সে বলল একটু হাতে মুখে পানি দেবে, তাই সাজিদ তাকে নিয়ে বেরিয়ে পড়ে ওয়াশরুমটা দেখিয়ে দিতে। মেহরিন বেরোতেই তালহা গিয়ে নিজের চেয়ারে বসে ফোনটা হাতে নিল। কাউকে কল দিতেই সেকেন্ডে রিসিভ করে। হ্যালো লিটন, 40 কেজি মিষ্টি আনানোর ব্যবস্থা করো। কেউ যেন বাদ না যায়। অফিসে সকলে যেন পায়। দরকার হলে আরও আনবে। ওপাশ থেকে লিটনের কণ্ঠে স্পষ্ট দ্বিধা। কিন্তু স্যার কি উপলক্ষে? তালহা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল, আমার বউয়ের মুখ দেখা উপলক্ষে। এইটুকু বলেই কল কেটে দিল। পাশে দাঁড়িয়ে থাকা তাহিয়ার বুকটা হঠাৎ ধক করে উঠল। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ভাই দিকে এগিয়ে আসে চিন্তিত মন নিয়ে। ভাইয়া, সবাই তো জেনে গেল, চাচুরও তো জেনে যাবে। তালহা কিছু বলার আগে দরজার কাছে একজন পিয়ন এসে দাঁড়ালো। আসতে পারি স্যার? ইয়েস, কাম। লোকটা এগিয়ে এসে মাথা নিচু করে জানালো। বড় স্যার ডাকছে আপনাকে। তাহিয়া চমকে ভাইয়ের মুখের দিকে তাকালো। বুকের ভেতর দুশ্চিন্তা আরো গাঢ় হয়ে উঠল। তার মানে এতক্ষণে সব জেনে গেছে তার চাচারা, এখন কি হবে? সে ভাবনাতে অস্থির হয়ে উঠল তার ছোট্ট মনটা। অথচ তালহার মুখে বিন্দু মাত্র অস্বস্তি নেই, যেন এই ডাকটা সে আগেই ধরে নিয়েছিল। নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা যাও, আমি আসছি। প্রায় 15 মিনিট পেরিয়ে গেল, তবু মেহরিনের দেখা নেই। তালহার কপাল আপনা আপনি কুঁচকে যায়। অকারণ দেরি সে পছন্দ করে না, তবে মেহরিনের এই দেরি তাকে অস্বস্তিতে ফেলছে। চিন্তিত হয়ে সাজিদের দিকে ফিরে সংক্ষেপে জিজ্ঞেস করে। মেহেরিন আসছে না কেন? সাজিদ একটু ইতস্তত করে বলে, স্যার আমি গিয়ে দেখব? তালহা হাতের ইশারায় তাকে থামায়। নিজে উঠে দাঁড়ায় সে। টাইটা আলতো করে ঠিক করতে করতে কেবিন থেকে বেরিয়ে পড়ে। করিডর ধরে হাঁটতে হাঁটতে তার পা স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত। লেডিস ওয়াশরুমের সামনে পৌঁছে হালকা করে গলা খাকারি দেয়, যেন ভেতরে কেউ থাকলে চমকে না ওঠে। অতঃপর নিচু কিন্তু স্পষ্ট কণ্ঠে ডেকে ওঠে, মেহেরিন আছো? ভেতরে আরো মেয়ে থাকতে পারে এই ভেবে প্রথমে প্রবেশ করে না সে। কিন্তু 2-3 বার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে হঠাৎ কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ কানে আসতেই তালহার কপাল কুঁচকে যায়। বুকের ভেতরটা শঙ্কায় টান মারে। মেহরিনের কিছু হলো না তো? আর এক মুহূর্ত দেরি করে না সে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা মেহরিনকে। সামনে বড় আয়নাটা ভেঙে চূর্ণ হয়ে আছে, চারপাশে ছড়িয়ে কাচের টুকরো, কিন্তু সেদিকে একবারও তাকায়নি তালহা। সোজা এক ছুটে চলে যায় মেহরিনের দিকে। ভয় কাঁপছে মেয়েটি। হিজাবটা আধ খোলা, শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। বেসিনের সঙ্গে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, 2 হাত শক্ত করে চেপে ধরা, যেন না ধরলে মাটিতে লুটিয়ে পড়বে। তালহা পেছন থেকে কাঁধে হাত রাখতে মেহরিন দ্বিগুণ চমকে পেছনে ফিরে তাকায়। সেই চমকে ওঠা চোখ দুটো দেখে তালহার ভেতরে অস্থিরতা যেন আরো বেড়ে যায়। অস্বস্তির কণ্ঠে একের পর এক প্রশ্ন করতে লাগে। কি হচ্ছে মেহেরিন? কি করেছে এসব? হে মেহেরিন, বলো কিভাবে হলো? তালহাকে দেখা মাত্রই মেয়েটা আরো নিজেকে সামলাতে পারল না, ভেঙে পড়ে তার বুকে, জাপটে ধরে রাখে তালহাকে। ভয়ে হাত পা কাঁপছে মেয়েটির। সেই কম্পন তালহাও স্পষ্ট টের পাচ্ছে। 2 হাতে শক্ত করে আগলে নেয় তাকে। মেহরিনের ফুপিয়ে ফুপিয়ে কান্না তার বুক ভিজিয়ে দিচ্ছে। তা যেন তালহার ভেতরে রাগকে নিঃশব্দে জাঁকিয়ে তুলছে। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টায় প্রশ্ন করে, বলো না মেহেরিন, কি বলছে? ভয় পেয়েছো? কি করেছে এই অবস্থা? প্রশ্ন করতে করতেই তার হাত মুঠো হয়ে আসে, জল শক্ত হয়ে যায়। চোখ দুটো ধীরে ধীরে লাল হয়ে ওঠে। মেহরিনের থেকে কোনো উত্তর না পেয়ে দ্রুত চারপাশে চোখ বুলিয়ে দেখে না আর কেউ নেই। তবুও নিশ্চিত হতে মেহরিনকে বুকে জড়িয়ে রেখে ভেতরে ওয়াশরুমগুলো খুঁজতে শুরু করে। একটার পর একটা দরজা খুলে দেখছে, না, সব ফাঁকা। তাহলে কি ভেতরে কেউ ছিল না? না থাকলে মেহরিনের এই হালত করলো কে? প্রতিটা ফাঁকা ওয়াশরুম তার রাগকে আরো গাঢ় করে তুলছে। শেষে দরজায় হাত দিতে যাবে এমন সময় মেহরিন হঠাৎ তার হাত ধরে থামিয়ে দেয়। তার আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা। হিচকি তোলা ভাঙা গলায় বলে, এখান থেকে যাব।
কণ্ঠে সে অসহায় টানটা তালহার বুকের ভেতরে সব রাগকে মুহূর্তেই অন্য রূপ দেয়। রাগ সরে গিয়ে জায়গা নেয় মায়া। তালহা থেমে যায়। সে দরজাটা আর খোলা হয় না। মেহরিনের কান্না ভেজা মুখটা দিকে তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। দু হাতে মেয়েটার গাল আগলে ধরে কাট কাট গলায় প্রশ্ন করল, আরে তোমার সাহস, একবার শুধু না বলে যান, এই কুত্তার বাচ্চাকে আমি একদম জানে মেরে ফেলবো। মেহরিনের চোখ আরো ভরে ওঠে। দু ফোঁটা জল গড়িয়ে পড়তেই তালহা নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে মুছে দেয়। গলার স্বরটা খানিক নামিয়ে আনে, ভাবে মেয়েটা হয়তো ভয় পাচ্ছে। আদরে গলায় ফির জিজ্ঞেস করলো, ডোন্ট ক্রাই, বলে যান কে করেছে তোমার এই অবস্থা, তাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। মেহরিন কোনোভাবে কান্না চেপে ধরে মাথা নেড়ে বলল, কেউ না, কেউ না। বলতে ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না, আমি আছি না। কারো বাপেরও সাহস হবে না তোমার কিচ্ছু করা। তালহার কথা শেষ হওয়ার আগেই মেহরিন তার হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। কেউ না, কেউ কিছু করেনি তো। তালহা কড়া চোখে তাকায়, গম্ভীর গলায় ঝাঁঝালো কণ্ঠে ধমকে ওঠে। আমাকে বোকা পেয়েছো? মেহরিন কিছুটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে তালহা গভীর শ্বাস নেয়, কণ্ঠটা নরম করে আনে। বলে যান কি হয়েছে, এই অবস্থা কিভাবে হলো? মেহরিন চোখ সরিয়ে নেয়, এদিক সেদিক তাকাতে তাকাতে কাঁপতে কাঁপতে ধীরে বলে, আসলে আমার হাত হাত লেগে গ্লাসটা ভেঙে গেছে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তে তালহার কপালে ভাঁজ পড়ে যায়। কথাটা একটু বিশ্বাস হয়নি তার। মেহরিনের গাল ছেড়ে চারপাশে চোখ বোলায়। এত বড় আয়নার সামান্য হাতে ছোঁয়ায় ভেঙে যাবে? হজম হলো না কথাটা। এত বড় গ্লাস তোমার সামনে ছয়ে পড়ে যাবে? মেহরিন থতমত খেয়ে দ্রুত কথা ঘোরায়। না না, আসলে আমি টাইলসে পিছলে পড়তে গিয়ে পুরো ভর গিয়ে আয়নায় পড়েছিল, তাই সাথে সাথে আয়নাটা খুলে পড়ে গেছে। তালহা কিছুক্ষণ গম্ভীর মুখে মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। মেহরিন চোখে চোখ রাখছে না, নীরব হয়ে দাঁড়িয়ে কিছু একটা লুকাচ্ছে তার থেকে। ধীরে এগিয়ে এসে তালহা তার শরীর চেক করতে লাগে। দেখি কোথায় লেগেছে, কোথায় চোট পেয়েছো? আমার লাগেনি তো। তালহা সন্দেহ আরো ঘনীভূত হয়, গলা ভারী হয়ে আসে। এত বড় গাছ ভেঙে গড়িয়ে গেল তোমার শরীরে ধাক্কায়, আর তোমার শরীরে একটু আঘাত লাগেনি? বলতে বলতে তালহার চোখ হঠাৎ থেমে যায় মেহরিনের ঘাড়ের দিকে। হিজাবটা সরে যাওয়ায় সেখানে নখের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তালহা দাঁতে দাঁত চেপে সেই জায়গায় আঙ্গুল ঘষতে মেহরিন হঠাৎ করে আহ করে ওঠে। বুঝতে আর বাকি থাকলো না, জখমটা একেবারে তাজা। মুহূর্তে তালহার কপালের রগ ফুলে ওঠে, নীল সেরাগুলো স্পষ্ট ভেসে উঠেছে। মেহরিন সঙ্গে সঙ্গে তালহার হাত ছাড়িয়ে নেয়, তড়িঘড়ি করে হিজাব দিয়ে ঘাট ঢাকার চেষ্টা করে। তালহা পকেটে হাত ঢুকিয়ে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, এখন বলবি টয়রা ধাক্কা লাগে হয়েছে, হান্ডের বলছি নখ আছে। মেহরিন থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে মিনমিন করে বলে ওঠে, এটা আমার হাতের নখের দাগ, আসলে হিজাবটা এলোমেলো হয়ে গিয়েছিল, ঠিক করতে গিয়ে লেগেছে। তালহা ফুস করে শ্বাস ছাড়ে। মেয়েটা তার কাছ থেকে কি লুকাতে চাইছে, কেন এতটা এড়িয়ে যাচ্ছে? তাহলে তোমার তো ভয় পাওয়ার কারণ? মেহরিন মাথা নিচু করে নেয়। আপনার অফিসের এত বড় লোকসান করে ফেলেছি, তাই একটু। তালহা দীর্ঘশ্বাস ফেলে, বুঝে যায় এই মুহূর্তে চাপ দিলে কিছুই বের করা যাবে না। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকে, তারপর হঠাৎ নিচু হয়ে বসে পড়ে। মেহরিনের পা চেক করতে লাগে কোথাও কোনো চোট লেগেছে কিনা, তবে ভাগ্য ভালো লাগেনি। উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে আদেশ দেয়, লাস্ট হিসাবটা ঠিক করো। মেহরিন দ্রুত ঠিক করতে লাগে, কিন্তু তাড়াহুড়োয় না দেখে পিন ঠিকভাবে লাগাতে পারছে না। সেটা দেখে তালহা পকেট থেকে মোবাইল বের করে সামনের ক্যামেরা অন করে তার সামনে ধরে। মেহরিন পিটপিট করে একবার তালহার দিকে তাকায়। সে চোখের ইশারা করতে মেহরিন হিজাব ঠিক করতে লাগে। হিজাব ঠিক হতেই তালহা হঠাৎ দুপা এগিয়ে এসে মেহরিনের দুগাল আগলে ধরে। কিছুক্ষণ চেয়ে থেকে মেহরিনের কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দেয়। কপালে ঠোঁট ছুঁয়ে রেখে ফিসফিসিয়ে বলে, মেহরিন, তোমাকে টাচ করার অধিকার শুধুই আমার, শুধুমাত্র তালহা শিকদারের। মেহরিন চোখ বুজে অনুভব করছে তালহার স্পর্শ। হঠাৎই বুক ভেঙে কান্না চলে আসে, তবে নিজেকে সামলে নেয়। মনে মনে কয়েকবার বলে ওঠে, সরি। মেহরিনকে ছেড়ে কাউকে ফোন করতে করতে এক হাতে মেহরিনের হাত শক্ত করে ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগে, অন্য হাতের ফোন কানে।
কল রিসিভ হতেই ঠান্ডা স্বরে আদেশ দেয়। লেডিস ওয়াশরুমটা এখনই পরিষ্কার করো আর নতুন মিরর লাগানোর ব্যবস্থা করো। বিল্লাল শিকদারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে তালহা। 1 মিনিট না যেতে একজন স্টাফ হন্তদন্ত হয়ে 1 প্যাকেট মিষ্টি নিয়ে হাজির হয়। তালহা মিষ্টিটা হাতে নিয়ে তাকে চলে যেতে ইশারা করলে লোকটা দ্রুত সরে পড়ে। এদিকে মেহরিন ভীত চোখে চারপাশে তাকাচ্ছে। ভেতরে ঢুকতে তার একদমই ইচ্ছে করছে না, কিন্তু তালহার কথার বিরুদ্ধে কিছু বলার সাহসও পাচ্ছে না। তালহা একবার মেহরিনের দিকে তাকিয়ে দরজায় টোকা দেয়। ভেতর থেকে অনুমতি মিলতেই সে শান্ত স্বরে বলল, ফলো মি। দরজা খুলে সে ভেতরে ঢোকে। পেছন পেছন মেহরিন। সামনে গম্ভীর মুখে বসে আছেন বিল্লাল সাহেব আর আফতাব সাহেব। দুজনের মুখের ভাব দেখলেই ভয় আরো বেড়ে যায় মেহরিনের। সে অজান্তেই তালহার পেছনে নিজেকে আড়াল করে নেয়, কোটের এক কোণা শক্ত করে চেপে ধরে। সেই দৃশ্য দেখে তালহার ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে ওঠে। হাসিটা এতটা অস্পষ্ট যে কেউই দেখেনি। তালহা স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে চাচাদের সামনে দাঁড়ায়। এসব কি শুনছি তালা? যা শুনেছি সেসব কি ঠিক? তালহা মিষ্টির প্যাকেট খুলে সামনে বাড়িয়ে দিয়ে একদম স্বাভাবিক গলায় বলল। আগে মিষ্টি মুখ করো। বিল্লাল সাহেব কিছুটা থমথমে মুখে বলেন, মজা করছো? তালহা কপাল কুঁচকে জবাব দেয়। তুমি কি আমার সারা লাগো যে মজা করবো? ছেলেটার সোজা সাপটা কথায় দুই ভাই খানিকটা চমকে একে অপরের দিকে তাকান। আফতাব সাহেব শুকনো গলায় প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করেন, তুমি নাকি বিয়ে করে ফেলেছো? তালহা ভদ্র ছেলের মতো মাথা নেড়ে উত্তর দেয়। ঠিকই শুনেছ। তার কথায় দুজনে প্রায় একসাথে চেঁচিয়ে ওঠেন। কি, তুমি বিয়ে করে নিয়েছো? তাও আমাদের কিছু না জানিয়ে? আফতাব সাহেব রাগ চেপে রাখতে না পেরে বলেন, বিয়ে কি তুমি ছেলে খেলা মনে করছো? প্রথমে ছেলে খেলে মনে হচ্ছিল, আমি সিরিয়াসলি নিয়েছি, তাই তোমরা জানতে পারলে। এই সোজাসুজি উত্তরে দুই ভাই ফুস করে শ্বাস ছাড়েন। তারা অসন্তুষ্ট। বিল্লাল সাহেব চিন্তিত কণ্ঠে প্রশ্ন করেন, বউকে কাকে বিয়ে করেছো? তালহা পেছনে ফিরে শান্ত স্বরে ডাকল। মেরিন, সামনে আসো। তার ডাকে মেহরিনের চোখ মুখ আরো সংকুচিত হয়ে যায়। লজ্জা আর ভয় একসাথে ভর করে। সে এগোয় না। তা দেখে তালহা নিজেই হাত ধরে আলতো টেনে তাকে সামনে এনে দাঁড় করায়। মেহরিন মাথা নিচু করে দাঁড়িয়ে, আর এদিকে বিল্লাল সাহেব ও আফতাব সাহেবের চোখ কোটর থেকে বেরিয়ে আসা জোগাড়। এই মেয়ে তালহার বউ? তালহা মুচকি হেসে বলে। মেরিন, সালাম দাও তোমার চাচা শ্বশুরদের। মেহরিন কিছুটা সময় নিয়ে মিনমিন করে বলে, আসসালামু আলাইকুম। এবার তালহা চাচাদের দিকে তাকায়। তাদের বিস্ফারিত অবিশ্বাস্য চোখ দেখে হালকা ভৎসনা সুরে বলে, কি হলো? ছেলে বউ সালাম করলো আর তোমরা এখনো সালামি দিলে না? এত বড় কোম্পানির মালিক হয়ে আমার বউর সাথে এমন কিপটেমি? তালহার কথায় তারা যেন একের পর এক ধাক্কা খেতে থাকেন। মেহরিন তালহার বউ, অথচ একই বাড়িতে থেকে কেউ বিন্দু মাত্র টের পায়নি। হচ্ছেটা কি? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে ছেলের বউয়ের সামনে নিজেদের সম্মান রক্ষার্থে আর কিছু না বলে দুজনেই পকেট থেকে 5,000 করে টাকা বের করে এগিয়ে এসে মেহরিনের হাতে তুলে দেন। মিনিট খানেক কেটে গেছে। তালহা সব খুলে বলতে পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। সামনে দুটো চেয়ারে পাশাপাশি বসে আছে তালহা আর মেহরিন। তাদের মুখোমুখি বসে তালহার দুই চাচু। আফতাব সাহেব ভারী গলায় বললেন, ভাবতে পারছিস তোর মা হঠাৎ জানলে কি হবে? তোর বিয়ে নিয়ে তার কত চিন্তা। 2 দিন পর পর মেয়ে দেখতে যাচ্ছে, আর এদিকে ছেলে কিনা বিয়ে করে বসে আছে। তালহা মাথা চুলকে একটু নরম স্বরে বলল, তোমরা আপাতত আম্মুকে কিছু বলো না, আমি আস্তে আস্তে সব বলবো। আফতাব সাহেব মাথা নেড়ে আফসোসের সুরে বলে উঠলেন, একদম ঠিক কাজ করলি না। তুই আমাদের বংশের প্রথম ছেলে। তোর বিয়ে নিয়ে কত আশা ছিল, কত কি করব ভেবে রেখেছি। তুই এমনটা করতে পারলি? তালহা সঙ্গে সঙ্গে জবাব দিল। তোমার ভাতিজা না, সবই হবে। আফতাব সাহেব রকুজকে তাকালেন। মানে? তালহা স্বাভাবিক গলায় বলল, মানে খুব সিম্পল। তুমি হয়তো কটকে বিয়ে করেছিলে, পরে সব অনুষ্ঠান করে চাচিকে ঘরে তুললে। আমি অনুষ্ঠান করেই বউকে ঘরে তুলবো। আফতাব শেখদার ভাতিজার কথা এদিক সেদিক তাকাতে লাগেন লজ্জায়। বিল্লাল সাহেব হিসিয়ে বলে ওঠেন, তোর বউকে আর ঘরে তুলবে কি? ঘরেই তো আছে। তালহা শান্ত কণ্ঠে বলল, তো কি হয়েছে? তুমি যেমন চাচিকে বিয়ের 15 দিন আগে তুলে এনেছিলে,
আর 15 দিন পর বাড়িতে রেখে ধুমধাম করে বিয়ে করেছিলে, আমিও তাই করব। এক মুহূর্তে বিল্লাল সাহেবও লজ্জায় পড়ে যান, সঙ্গে আফতাব সাহেবও চুপ। ভাতিজাকে কি বলবে ভেবে পান না আর। কিছু বললেই উল্টো কথার ফাঁদে পড়ে তারাই জব্দ হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের সামনে শ্বশুরদের এমন নাজেহাল অবস্থা মানায় না, তাও চুপ করে গেলেন। তালহা উঠে দাঁড়ায়। আচ্ছা চাচু, আমরা তাহলে আসছি, ওদের বাসায় পৌঁছে দিয়ে আসে, পরে কথা হবে। তার সঙ্গে সঙ্গে মেহরিনও উঠে দাঁড়ায়। তালহা আগে এগিয়ে গিয়ে দরজাটা টেনে খুলে ধরে, তারপর ইশারা করে মেহরিনকে বের হতে বলে। মেহরিন বেরোতেই তালহাও সঙ্গে সঙ্গে বাইরে চলে যায়। দরজাটা বন্ধ হতে হতে চোখে আসে মেহরিনের হাত তালহার নিজের হাতে আগলে নেওয়া দৃশ্য। বিল্লাল সাহেব বিড়বিড় করে বলে ওঠেন, আর যাই বলিস, ছেলেটা একেবারে বউ বক্ত হবে। হালকা দীর্ঘশ্বাস ছেড়ে আফতাব সাহেব সহাস্যে বলে ওঠেন, ওর বাপসাসাই তো বউ ভক্ত, ও ব্যতিক্রম হবে এমনটা ভাবলে কি করে? আপনার পুরো বংশই কি কট খেয়ে বিয়ে করেছে নাকি? তালহার সামনে চোখ রেখে নির্লিপ্ত স্বরে বলল। মেহরিন চোখ বড় বড় করে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, আপনার আব্বু? তালহা আর চোখে একবার তাকিয়ে আবার বলল, আব্বু আমার লাভ ম্যারেজে, তবে নানুরও অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছিল। সিলেট টু ঢাকা এত লং ডিস্টেন্সে মেয়ের বিয়ে দেবে না বলে। তাই আব্বু আম্মুকে পালিয়ে নিয়ে আসতে গিয়ে গ্রামের লোকদের হাতে ধরা পড়ে, তারপর সেখানে বিয়ে হয়। মেহরিন খানিকটা হিসাব কষে বলল। এটাও তো কট ম্যারেজই। তালহা কিছু বলল না, শুধু মৃদু একটা হাসি ঠোঁটে ফুটিয়ে তুলল। মেহরিন কিছুক্ষণ চুপ করে থেকে আবার মিনমিনিয়ে প্রশ্ন করল, আপনার চাচুরা এত সহজে মেনে নিল আমাদের বিয়ে? তালহা গম্ভীর কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আমাকে দেখে কি এখনো বাচ্চা লাগে? মেহরিন থতমত খেয়ে বলল, না না, তা হতে যাবে কেন? আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। শেষ কথাটা আস্তে বললেও তালহার কানে ঠিকই পৌঁছেছে। সে পায়ের হাঁটার গতি ধীর করে ফেলল। সেটা দেখে মেহরিনের বুকের ভেতর হালকা ধাক্কা লাগলো। তার কথাটা শুনে ফেলল নাকি এই ভয়ে একটু হকচকিয়ে গেল। তালহা মেহরিনের হাত টেনে নিজের পাশাপাশি এনে চারপাশে একবার তাকালো। কেউ নেই দেখে পরপরই মেহরিনের সাদা কলেজ অ্যাপ্রনের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তার পেট চেপে ধরল। ঠোঁটে হালকা হাসি রেখে বলল, এখনো তো যৌবন ছুঁয়েই দেখনি, আর বুড়ো বানিয়ে দিলে। থাক, কিছু বললাম না, সময় এলে প্রমাণ পাবে আমি এখনো বড়ই তরুণ। কথাটা বলতে বলতে মেহরিনের পুরো পেট তালহার হাতের বিচরণ শুরু হলো। লজ্জায় জমে গেল মেহরিন, একদম নিভে যাওয়া মোমবাতির মতো। চোখ জুতোর দিকে আটকে রইল। লজ্জায় মাথা তোলার সাহসটুকু পাচ্ছে না মেয়েটি। মেয়েটার এই বেগতিক অবস্থা দেখে তালহা একচিলতে হেসে উঠল। মেয়েটা বড্ড নাজুক, হাত সরিয়ে নিল। তারপর মেহরিনের বাম হাতটা নিজের ডান হাতে আগলে নিয়ে প্রসঙ্গ বদলালো। আমার চাচুদের তুমি এখনো যুগের তালের সঙ্গে মেলালে তেমন খারাপ হবে না। তাদের চিন্তাধারা সে আগের দিনের চাচা খালতের মতো নয়, তাই বিয়ে নামক পবিত্র বন্ধন নিয়ে এত হাইপার হয়নি। তাছাড়া আমি ইনাফ ম্যাচিওর, আমি আমার ভালো খারাপ যথেষ্ট ভালো বলছি, এটাও তাদের মাথায় আছে। মেহরিন চুপচাপ শুনে যাচ্ছিল তালহার প্রতিটি কথা। সে নিজেই তো এতদিন ধরে খুব কাছ থেকে দেখে এসেছে শিকদার পরিবারের মানুষগুলোকে। তাদের কথা বলার ভঙ্গি, ব্যবহার, ধৈর্য, সম্মানবোধ সব কিছুতেই ছিল এক ধরনের পরিমিত সৌন্দর্য। ঋতু ছাড়া পরিবারের বাকি প্রত্যেকটি মানুষের ব্যবহারে এমন এক আন্তরিকতা আর পরিশীলন সে খুঁজে পেয়েছে যা যে কারো মন জয় করে নিতে সক্ষম। এমন পরিবার, এমন মানসিকতার মানুষ এখনকার সময় সত্যিই বিরল। যেখানে সম্পর্কের ভিড়ে স্বার্থের কোলাহল বেশি শোনা যায়, সেখানে শিকদার পরিবার ছিল ঠিক উল্টো। তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না দেখানো তাড়না। এসবেই মেহরিনের মনে মুগ্ধতার জায়গা করে নিয়েছে শিকদার পরিবার। নিজের কেবিনে বসে আছে তালহা, সামনে কানে ধরে দাঁড়িয়ে আছে 5টা বিচ্ছু। এক একটার মুখের ভাব দেখার মতো। কেউ চোখ নামিয়ে রেখেছে, কেউ আবার লজ্জা আর ভয়ের মাঝামাঝি অবস্থায় এদিক সেদিক তাকাচ্ছে। তালহা হাতের কলমটা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে শান্ত কিন্তু চাপা রাগে বলল, এত সাহস কোথা থেকে এসছে কলেজ ফাঁকিতে বের হওয়ার? তাহিয়া ভয়ে ভয়ে গলা তুলে বলল, ভাইয়া,
সত্যি আমি না, এই তনিমারা। তনিমাদের দিকে আঙুল তুলতেই তনিমা তড়াক করে মাথা তুলে তাকায়। রাফি আর ফারিনের দিকে একে একে তাকিয়ে অবাক ভঙ্গিতে বলল, আমরা নাকি বলেছি কলেজ ফাঁকি দিতে? ছি! ফারিন সঙ্গে সঙ্গে সায় দিয়ে বলে উঠল। ছি! রাফি আরো এক ধাপ বাড়িয়ে টান দিয়ে বলল। ছি! এদের নাটক দেখে সাজিদ মুখ টিপে হাসছে, তবে তালহা এক ধমকে তিনজনকে চুপ করিয়ে দেয়। তারপর টেবিলে এক চাপড় মেরে গম্ভীর কণ্ঠে বলে, 10 বার করে কানে ধরে উঠবস করবি সবাই। তালহার কথা শুনতেই সকলে বিস্ফারিত চোখে তাকায়, যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। এত বড় ছেলেমেয়েরা নাকি এখন কান ধরে উঠবস করবে? মানে কানে ধরে দাঁড়িয়ে থাকায় তো কম অপমান না, এরপর আবার এই শাস্তি। লজ্জায় একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে সবাই। না না, এটা তারা করতে পারবে না। তবে তালহার মুখের উপর না বলার সাহসও নেই, তাই সকলের চোখের ইশারা গিয়ে ঠেকছে মেহরিনের দিকে। কেউ গোতাচ্ছে, কেউ ঠেলা দিচ্ছে। তারা চাইছে মেহরিন কিছু বলুক, বউ কিছু বললে হয়তো জামাইয়ের মন গলবে। ওদের এই গোতাগতি দেখে তালহা আবার ঝাড়ি মেরে উঠল। স্টপ ইডিয়টস, হচ্ছে নাকি? আমি কি বললাম? তাই বলে আপনার বউকে কানে ধরাবেন দুলা ভাই? তালহা এক পলক মেহরিনের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলল। অপরাধ সেও করেছে, শাস্তি সেও পাবে। সবাই ঢোক গিলে তাকিয়ে থাকে। বাপরে, কি দজ্জাল জামাই, বউকেও ছাড় দিচ্ছে না। তাদের বিড়বিড়ানি শুনে মেহরিন ঠোঁট উল্টে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু বললে সে ঝাড়ি খাবে কনফার্ম, তাই জেনে শুনেই চুপ করে আছে। ওদের নীরবতা দেখে তালহা বলে ওঠে। ফাস্ট। এবার লজ্জায় সবাই একসাথে সাজিদের দিকে তাকায়। সাজিদ বুঝে যায় ব্যাপারটা। সে এক হাত চোখে দিয়ে বলল, সমস্যা নেই, আমি কিচ্ছু দেখছি না। বেচারারা কানে ধরে উঠবস শুরু করে। 10 বার শেষ হতে না হতেই হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল এক একটা। তালহার ইশারায় সাজিদ পানি এগিয়ে দেয়। পানি খেয়ে একটু জিরিয়ে নেয় সবাই। এরপর পরে তালহা সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি ড্রাইভ করছে তালহা, তার পাশের সিটে রাফি, আর পেছনের 3 সিটে গাদাগাদি করে বসেছে মেহেরিন, তাহিয়া, তনিমা আর ফারিন। উফ, মেহুর বাচ্চা, আর একটু চিকন হলে কি হতো? আমাকে পিষে ফেলবি নাকি? জানালার সঙ্গে চেপে বসে থাকা তনিমার কথায় মেহরিন রাগী চোখে তাকায়। রাফি হিগিয়ে হেসে ওঠে। তালহা আর চোখে সামনের মিররে তাকায়। সেখানে মেহরিনের রাগী চোখ একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তুই নিজে চিকনা, তাই বলে কি আমাকে মোটা বলবি? মেহরিনের কথার মাঝে ফারিন পাশ থেকে সঙ্গে সঙ্গে ফোড়ন কাটে। দুটোই মুচি, আমার মতো পাতলা হলে আরামসে বসতে পারতে। এই কথায় এবার দুইজনই ফারিনের দিকে রাগী চোখে তাকায়। ব্যাস শুরু হয়ে যায় তাদের কথা কাটাকাটি। মাঝে পড়ে যায় তাহিয়া। বেচারি কানে হাত দিয়ে বসে আছে। এদের থামতে না দেখে শেষমেশ তালহা এক ধমক দিতেই চুপ হয়ে যায়। সবাই বসে আছে রেস্টুরেন্টে, যার যেটা পছন্দ সে সেটাই অর্ডার করেছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তালহা শুধু 1 কাপ কফিতেই সীমাবদ্ধ ছিল। দুপুরে অফিসে লাঞ্চ সেরে নিয়েছিল। বাকিরা যখন শেষ কামড়গুলো নিচ্ছে ঠিক তখনই তালহা চুপচাপ উঠে কোথায় যেন চলে গেল। রাফিরও খাওয়া শেষ। মেয়েদের মতো এত ঢং করে সময় নিয়ে খাওয়ার স্বভাব তার নেই। মেহরিনরা খেতে খেতে গল্পে মেতে আছে, এই নিয়ে ওই নিয়ে। তাদের বকবকে একটু বিরক্ত হয়ে রাফি উঠে দাঁড়ায়। উদ্দেশ্য একটাই, তালহার কাছে যাবে। দোলাভাইয়ের সঙ্গে 2 কথা আড্ডা দিলে মন্দ কি? খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে তাকে পেয়ে যায়। রেস্টুরেন্টের বাগান সাইডে দাঁড়িয়ে আছে তালহা। নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিচ্ছে। আর জায়গায় দাঁড়িয়ে দূরে রেস্টুরেন্টের কর্নারে গ্লাসের ভেতর দিয়ে তাকিয়ে আছে তাদের বসা টেবিলটার দিকে। রাফি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ায়। তালহা তখনও খেয়াল করেনি, মনোযোগ দিয়ে কাউকে দেখছে। সেই দৃষ্টি অনুসরণ করতে রাফির চোখ পড়ে মেহরিন আর তাহিয়ার ওপর। তাহিয়াকে নয়, এত মনোযোগ যে মেহরিনের দিকেই সেটা বুঝতে একদম সময় লাগলো না রাফির। মুচকি হেসে উপস্থিতি জানান দিতে রাফি গলা খাকারি দেয়। তালহা চমকে পাশ ফিরে তাকায়। রাফিকে দেখে দ্রুত হাতে ধরা সিগারেটটা ফেলতে গেলে রাফি সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়। আরে আরে দুলা ভাই, ইটস ওকে, এসব নর্মাল, খান খান, সমস্যা নেই। তবু তালহা 2 ফুক টেনে সিগারেটটা ফেলে দেয়।
পকেট থেকে সেন্টার ফ্রেশ বের করতে করতে জিজ্ঞেস করে। খাওয়া শেষ? আর কিছু নেবে না? রাফি চারপাশে তাকিয়ে বলল, না না, পেট একদম ভরে গেছে, আর কিছু ঢোকার জায়গা নেই। তা পড়াশোনার কি অবস্থা? এই তো ভালোই, মাঝে মাঝে একটু গাড়ি ব্রেক ফেল করে, পরে আবার কোনো মতে সামলাই। রাফির কথায় তালহা হেসে ওঠে। এক হাত দিয়ে ওর পিঠে চাপড় দিয়ে বলল, এই বয়সটাই এমন, চারদিকে রঙিন জিনিস চোখে লাগে, পড়ালেখে বিরক্তি আসবেই, কিন্তু তাই বলে পড়া বাদ দেওয়ার চিন্তা মাথায় আনবে না। তোমরা তো সবাই সায়েন্সের, জি। ভালো করে পড়বে। টুকটাক কথাবার্তার মাঝেই হঠাৎ তালহা প্রশ্ন করে বসে, তুমি তো মেহরিনকে ছোটবেলা থেকে চেনো, তাই না? হ্যাঁ, একসাথে বড় হয়েছি, একই স্কুলে পড়তাম। ওর পরিবারকে ভালো করে চেনো? রাফি আবার মাথা নাড়ায়। তালহা একটু থেমে গম্ভীরভাবে প্রশ্ন করে, মেহরিনের বাবা কি শহরে চাকরি করত? যত শুনেছিলাম, হ্যাঁ শহরেই। ওর বাবা মায়ের বিয়ে প্রেমের ছিল? রাফি এবার খানিকটা অস্বস্তিতে পড়ে। কয়েক সেকেন্ড ভেবে খুঁজে না পেয়ে বলল, ভাইয়া সেটা তো জানি না, মেহরিন কখনো বলেছে কিনা তাও মনে আসছে না। আচ্ছা। তালহা আবার চোখ ফেরায় মেহরিনের দিকে। কণ্ঠটা হঠাৎ অনেকটা নরম হয়ে আসে। আমি যে তোমাকে এসব প্রশ্ন করলাম, মেহরিনকে শুনিও না। আমি চাই না ওর পুরনো জখম আবার তাজা হোক। রাফি হেসে নিশ্চিন্ত গলায় বলল, নো টেনশন, আমি কিছু বলছি না। তাদের এই টুকটাক হাসি মশকরা কথাবার্তার মাঝে রেস্টুরেন্টের গেট দিয়ে ঢোকে এক দম্পতি। লোকটার কোলে একটা ছোট্ট বাচ্চা, এক হাতে ধরে আছে আরেকটা বাচ্চা, বয়স 3 বা 4 হবে। আর মেয়েটার দুপাশে দুটো বাচ্চা, একটার বয়স 6 বা 7, আরেকটা 9 বা 10-এর মতো। পুরো দলবল নিয়ে তারা ভেতরে ঢুকতেই রাফির মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। মুখ ফসকে বলে বসে, উই মা, এ তো দেখি ফুটবল টিম বানাবে ভবিষ্যতে। তার কথা শুনে তালহা শুধু শুকনো একটা হাসি হাসে। তাতে রাফির কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। অবাক চোখে আবার প্রশ্নও ছুড়ে দেয়। দুলা ভাই, এখনকার দিনে এত বেবি নেওয়া রেয়ার কেস না? তালহা কোটটা ঠিক করতে করতে বলল। কিছুটা, তবে এখন সবাই অনেক সচেতন। রাফি চিন্তা ভাবনা করতে করতে বলল, একটা জিনিস বুঝি না, আগের মানুষেরা প্রতি বছরে বছরে বাচ্চা নিত কেন? ওরা কি কোনো কম্পিটিশন করতো? তালহা হাঁটা শুরু করে দেয়। পেছনে পেছনে রাফিও আসছে। যেতে যেতে তালহা শান্ত স্বরে বলল, কারণ তারা পরিশ্রম করতে বেশি। এইটুকু বলেই বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। আর পেছনে দাঁড়িয়ে থাকা রাফি প্রথমে কথাটার মানে ধরতে পারে না। 2 সেকেন্ডের পর যখন অর্থটা মাথায় ঢোকে, বেচারা ছেলে হয়েও লজ্জায় লাল হয়ে যায়। খাওয়া শেষ হতেই তালহা আরও একবার সবাইকে কড়া করে সাবধান করে দেয়, এ ধরনের কাজ যেন আর রিপিট না হয়। এরপর একে একে সবাইকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছাতেই মেহরিনটা গাড়ি থেকে নেমে পড়ে। তালহা গাড়ি পার্ক করতে গ্যারেজের দিকে যায়। সদর দরজা দিয়ে ঢুকতে মেহরিন আর তাহিয়া চোখ আটকায় সামনের মানুষটার উপর। হাত পা মাথা সবখানি ব্যান্ডেজে মোড়া তাহসান সোফায় বসে আছে। এক হাতে মোবাইল, অন্য ব্যান্ডেজে মোড়া হাতটা সোফায় রেখেছে। তার দৃষ্টি স্থির দরজার দিকে। মনে হচ্ছিল অনেকক্ষণ ধরেই যেন কার অপেক্ষায় বসে আছে। তাহিয়া জুতো খুলে দৌড়ে গিয়ে তাহসানের পাশে বসে পড়ে। পেছন পেছন মেহরিনও আসে। ভাইয়া, এখন কেমন লাগছে? কখন এলে? তাহসান মেহরিনের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর শান্ত স্বরে বলল, ভালোই লাগছে। 11টার দিকে সিট কেটে এসেছি। ও, তা এখানে বসে কেন? রুমে গিয়ে রেস্ট নাও না। তাহসান আর চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলল, অপেক্ষায় ছিলাম কারো। তার কথা শুনে তাহিয়া কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কার অপেক্ষা ভাইয়া? তাহসান কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তালহা হাজির হয়। হাতে গাড়ির চাবিটা ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢুকে। তাহসানের উত্তরটা সে নিজেই দিয়ে দেয়। আমার অপেক্ষা করছিল। তারা তাহসান? তাহসান বিরক্তিতে তালহার দিকে তাকায়। তালহার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি দেখে বিরক্তিতে চোখ সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। তোদের এত দেরি হলো কেন? তাহিয়া খুশি মনে বলে উঠল, ভাইয়া আজ আমাদের ট্রিট দিয়েছিল। কিসের ট্রিট? তাহিয়া কিছু বলতে যাবে তার আগেই তালহা গলা তুলে বলে ওঠে, বাইরে থেকে এসে এখন এখানে বসে আছিস? ফার্স্ট গিয়ে ফ্রেশ হও, খাচ্ছরের দল। ভাইয়ের কথায় তাহিয়া মুখ ভেঙচিয়ে মেহরিনের হাত ধরে রুমের দিকে যেতে নেয়।
মেহরিন এতক্ষণ চুপচাপ থাকলেও যেতে যেতে তালহার দিকে চেয়ে একটা ছোট ভেঙচি কাটে। দুজন চলে যেতেই তালহা হালকা হেসে ওঠে। সে এগিয়ে গিয়ে তাহসানের সামনে দাঁড়ায়। কি অবস্থা? ভাঙাচোরা তাহসান ব্রো। ভালো। তা শুনে তালহা আরো কাছে চলে যায়। ডান হাতের আঙ্গুল দিয়ে হঠাৎ করে তাহসানের কপালের ব্যান্ডেজে একটা গোতা দিতেই আহ করে ব্যথায় চিৎকার করে ওঠে তাহসান। সঙ্গে সঙ্গে ঝাঁঝালো স্বরে বলে ওঠে, আর ইউ ম্যাড? তালহা কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, নো, আই এম নট, বাট স্টিল নাও ইউ আর টু মাচ উইক ব্রো। তাই বলছি, অন্যের জিনিসের খেয়াল বাদ দিয়ে আগে নিজের খেয়াল রাখ। আমার জিনিসের খেয়াল আমি নিজে রাখতে জানি। এ কথা বলে গটগট করে হেঁটে চলে যায় তালহা। পেছনে বসে থাকা তাহসান রাগে কয়েকবার গভীর নিঃশ্বাস টেনে নেয়। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলে ওঠে, ইউ ব্লাডি বিচ, আই উইল কিল ইউ। মেহরিন গোসল সেরে ভেজা কাপড়গুলো নাড়তে বারান্দায় আসে। কাপড় বারান্দায় মেরে ভেতরে ঢুকে যাবে ঠিক তখনই নিচ থেকে ভেসে আসে মোটরসাইকেল বের করার শব্দ। মেহরিন থমকে দাঁড়ায়। তাহসানের যে অবস্থা, সে তো এখন বাইক চালাবে না। তাহলে তালহা? হঠাৎ বুকের ভেতরটা কেমন করে মুচড়ে ওঠে। অজানা এক আশঙ্কা। দ্রুত পায়ে এগিয়ে যায় সে। বারান্দা থেকে উকি দিতে চোখে পড়ে গেট খোলা। তালহা হেলমেট পরছে, বাইক নিয়ে বের হবে। এমনিতেই তাহসানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার তালহা বাইক চালাবে। আবার যদি তালহার কিছু হয়, এই ভেবে সে অস্থির হয়ে ডেকে ওঠে, এই শুনছেন? এই তালহা বাইক স্টার্ট দিতে যাবে, ডাক শুনে থেমে যায়। মাথা ঘুরিয়ে বারান্দার দিকে তাকাতেই মেহরিনের চিন্তিত মুখটা চোখে পড়ে। মেহরিন আবার ডাকে, এই শুনছেন? তার ডাক শুনে আনমনেই তালহার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। বুকের ভেতর যেন এক অশান্ত নদীর জল কিছুক্ষণের জন্য শান্ত হয়েছে। সে হেলমেটের সামনের গ্লাসটা তুলে শান্ত গলায় উত্তর দেয়, জি ম্যাডাম, বলুন। আপনি কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে, চিন্তা করবেন না, তাড়াতাড়ি চলে আসবো। মেহরিন একটু ইতস্তত করে বলে, না, মানে বাইক নিয়ে বের হবেন? হ্যাঁ। বাইক না নিলে হয় না? কেন, কোনো সমস্যা? আসলে ওই তাহসান ভাইয়ের। কথাটা শেষ করে উঠতে পারে না মেহরিন। তালহা মৃদু হেসে ফেলে। পুরো বিষয়টা বুঝে যায়। মাথা নেড়ে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, আস্তে ধীরে চালাবো। আচ্ছা, সাবধানে যাবেন। অবশ্যই। তালহা বাইক নিয়ে বেরিয়ে যায়। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে মেহরিন। ঠোঁট নড়ে, নীরবে কয়েকবার বিপদে দোয়া পড়ে তার যাওয়ার পানি ফু দেয়। তারপর ধীরে ঘরের ভেতর ফিরে যায়। এদিকে পুরো সময় ওপর থেকে তাদের কথা শুনছিল ফারহা। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সে, মোবাইলটা কানে ধরা, কিন্তু মনোযোগ পুরোপুরি নিচের দিকে। হঠাৎ ওপাশ থেকে কেউ জোরে ডাকতে সে হকচকিয়ে ওঠে। ও হ্যাঁ হ্যাঁ, বল। তুই কি শুনলি না? এতক্ষণ ধরে ডাকছি। ফারহা অন্যমনস্ক গলায় বলে, আচ্ছা, কল রাখতেছি, রাতে কল দিব, একটু কাজ আছে। কল কেটে সে থম মেরে দাঁড়িয়ে থাকে। মনের ভেতর একের পর এক প্রশ্ন ভিড় করে। তালহা আর মেহরিনের মাঝে কি কিছু চলছে? এ ভাবনাটা মাথায় আসতে শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে। না না, এমন কিছু হবে না। মেহরিন এখনো ছোট, ওর সাথে কেমনি কি? তালহা ভাই তো এমন না, তবু তাদের কথোপকথনটা, ওটা কি সত্যি একেবারে নর্মাল ছিল? চিন্তাগুলো তাকে ছাড়ে না। অস্বস্তিটা বুকের ভেতর ভার হয়ে বসে আছে। নানান ভাবনা মাথায় নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে ফারহা। তালহা দাঁড়িয়ে আছে বেশ পুরনো দোতলা এক বিল্ডিংয়ের সামনে। দেওয়ালের রং অনেক আগেই প্রাণ হারিয়েছে। খসে পড়া প্লাস্টার, জমে থাকা শ্যাওলা আর স্যাঁতসেঁতে গন্ধে বোঝা যায় জায়গাটা সময়ের কাছে বহুদিন ধরে অবহেলিত। আশেপাশে কেমন একটা নির্জনতা। ভেতরে পা রাখতেই কাঠের সিঁড়ি কেঁপে ওঠে। ঠিক তখনই দোতলা থেকে ভেসে আসে এক বৃদ্ধের কর্কশ কণ্ঠ, খালি নাই গো, এ মাসে ভরাট হইয়া গেছে ব্যাচেলারের রুমগুলো। তালহা থমকে দাঁড়ায়। ধীরে মাথা তুলে তাকাতেই চোখে পড়ে পানির পিক মুখে চেপে রাখা এক বুড়ো লোক। রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকিয়ে আছে। হালকা একটা সৌজন্যমূলক হাসি দিয়ে তালহা বলল, আমি বাসা খুঁজতে আসিনি। লোকটা অবাক হয়ে পানির পিক ফেলল। ধীরে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তাইলে কি এর লাইগা আইস?
তার কাজে তালহার নাকটা অজান্তে কুঁচকে আসে। মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, জাবেদ নামের কেউ কি আপনার বাসায় থাকে? বুড়ো লোকটা কয়েক সেকেন্ড ভেবে নেয়, চোখ শুরু করে যেন স্মৃতি ঝালিয়ে নিচ্ছে। অফিসে চাকরি করে হেই জাবেদ? তালহা মাথা নেড়ে সম্মতি জানাতেই লোকটা বলে, হো, থাকি তো, নিচতলায় 2 নম্বর রুমে। ধন্যবাদ। সংক্ষিপ্ত উত্তর দিয়ে তালহা ভেতরের দিকে এগোয়। নিচতলার করিডোরটা আরও বেশি জীর্ণ। দেওয়ালে সবুজ ছোপ, জায়গায় জায়গায় রং উঠে কাঠামো বেরিয়ে এসছে। মনে হয় বহুদিন ধরে কোনো কাজ করা হয়নি। তালহার পায়ের শব্দগুলো অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছে। খুঁজতে খুঁজতে 2 লেখা দরজার সামনে এসে দাঁড়ায় সে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কোনো কলিং বেল নেই, তাই হাত তুলে কাঠের দরজায় টোকা দেয়। প্রথম টোকায় নীরবতা, আরও একবার, এবারও নীরবতা। তৃতীয়বার টোকা দিতেই ভেতর থেকে ভেসে আসে অলস ঘুম জড়ানো একটা গলা। আমি তালহা দরজার সামনে স্থির দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর এক চাপা রাগ। কয়েক সেকেন্ড পর দরজা খুলে যায়। একজন যুবক দাঁড়িয়ে, চুল এলোমেলো, চোখ আধখোলা, সামনে না তাকিয়ে বিরক্তি গলায় বলে, কে? ঠিক সেই মুহূর্তে তালহা শান্ত গম্ভীর স্বরে বলে ওঠে, আসসালামু আলাইকুম। কণ্ঠটা পরিচিত লাগতেই যুবকটা হঠাৎ মাথা তুলে তাকায়। চোখে ঘুম কেটে গেছে, এক রাশ বিস্ময় এসে ভর করেছে। সামনের ব্যক্তিকে দেখে কিছু বলতে নিবে তার আগেই বুকের পাঁজরে সজোরে এক লাথি এসে পড়ে। হাওয়া বেরিয়ে যায় ফুসফুস থেকে। কোনো শব্দ করার আগেই জাবেদ পিছিয়ে গিয়ে ভারসাম্য হারায়। মুহূর্তের মধ্যে সে ছিটকে পড়ে মেঝেতে। চারপাশ নিস্তব্ধ। সামনের দিকে এগোতে এগোতে তালহা তার হাতের সিলভার ঘড়িটা ঢিলে করে নিল। ঘড়িটা হাতের আঙ্গুল বরাবর ঝুলে আসতেই আচমকায় হাতটা মুঠো করে নিল। সামনে থাকা তখন ছেলেটা মাথা তুলেছে। ভালো করে মাথা তুলে তাকালো না, তার আগেই নাক বরাবর এক জোরালো ঘুষি মেরে তালহা ছেলেটাকে ফের ছিটকে দিল। সঙ্গে সঙ্গে গলগলিয়ে রক্ত বের হতে লাগলো মুখ থেকে। ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। হাত ঘড়ির ওপরে গ্লাসটাও ফেটে গেছে। সন্ধ্যা 6:35। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে। চা নাস্তার টেবিল ঘিরে গল্প জমেছে। নানার বাড়ির কথা, পুরনো স্মৃতি, হাসি ঠাট্টা। ঘরটা ভরে আছে এক ধরনের স্বস্তিকর কোলাহলে। তাহিয়া আর মেহরিন কলেজ থেকে ফিরে দুপুরে ঘুমিয়েছিল, এখনও ঘুম ভাঙেনি। 7টা বাজলে ডেকে তোলা হবে, এই বলে তিতলি বেগম আগেই সবাইকে সাবধান করে দিয়েছেন যেন দোতলায় কোনো শব্দ না হয়। হঠাৎ করে সেই স্বাভাবিক মুহূর্তটা ভেঙে যায়। কলিং বেল বেজে ওঠে। ঋতু উঠে গিয়ে দরজা খুলতেই মুহূর্তে থমকে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা তালহাকে দেখে সে একপাশে সরে দাঁড়ায়। তালহা ক্লান্ত শরীরে ভেতরে ঢুকে পড়ে। মুখটা অস্বাভাবিক রকম গম্ভীর। ঋতু দরজা লাগিয়ে পেছনে ফিরতে চোখ আটকে যায় ভাইয়ের হাতে। ডান হাতে মোটা ব্যান্ডেজ, আর সেই ব্যান্ডেজের ফাঁক গলে রক্ত চুয়ে পড়ছে। এক মুহূর্ত দেরি না করে চেঁচিয়ে ওঠে সে, ভাইয়া, হাতে কি হয়েছে? আম্মু, বড়মা, দেখো না ভাইয়ার হাতে কি হয়েছে। ঋতু চিৎকারে পুরো ড্রয়িং রুম মুহূর্তে নিস্তব্ধ হয়ে যায়। হাসি, আড্ডা, উধাও, সবার চোখে একসাথে ভর করে উদ্বেগ। তিতলি বেগম তড়িঘড়ি করে এগিয়ে এসে ছেলের হাত ধরেন। ব্যান্ডেজ ভেজা, রক্ত গড়িয়ে পড়ছে। আব্বু, এটা কিভাবে হলো? আয় আয়, এখানে এসে বস। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলেন, ঋতুমা, ফার্স্ট এড বক্সটা তাড়াতাড়ি নিয়ে আয়। ঋতু যেন দৌড়ে বক্স এনে দেয়। তালহাকে সোফায় বসানো হয়েছে। তানিয়া বেগম ব্যান্ডেজ খুলে নতুন করে পরিষ্কার করে বাঁধছেন। পাশে বসে তিতলি বেগম ছেলের মুখে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। চোখে পানি ধরে রাখতে পারছেন না। তালহা বাম হাতটা বাড়িয়ে মাকে আলতো করে জড়িয়ে ধরে শান্ত করতে চেষ্টা করছে। সামান্য একটু লেগেছে, এভাবে কান্না করো না, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। তিতলি বেগম মাথা নাড়েন, কণ্ঠে চাপা অভিমান আর ভয়। আমি জানি না তুই আর বাইক নিয়ে বের হবি না, ওই বাইকের জন্যই সব হয়েছে। আম্মু, বাইকের কি দোষ? কাছে লেগেছিল হাত, তাই কেটেছে। নানান কথায় সে মাকে শান্ত করতে থাকে। নিচতলার এই হইচয়ের শব্দে ওপরের ঘরে তাহিয়া আর মেহরিনের ঘুম অনেক আগেই ভেঙে গেছে। দুজনেই আধ ঘুমে ওনাটা গায়ে জড়িয়ে নিচে নামতে
গিয়ে সিঁড়ির মাঝপথেই থেমে যায়। চোখে পড়ে সেই দৃশ্য। রাফা দৌড়ে এসে তাদের কি হয়েছে সবটা বলতেই তাহিয়া আর দেরি করে না, দৌড়ে ভাইয়ের কাছে চলে আসে। চোখে পানি জমে উঠেছে। একবার ভাইয়ের মুখ, একবার তার ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তাহিয়াকে দেখে তালহা পাশ ফিরতে মেহরিনের সঙ্গে চোখাচোখি হয়। ঘুম ঘুম চেহারাটা একটু ফুলে আছে, চোখ জোড়া টলমল করছে। এ বুঝি কান্নায় ভেঙে পড়বে। কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে দৃশ্যটা পড়ে তালহার চোখে। তাকে শান্ত করতে সে তাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু হয়নি রে, সামান্য চোট লেগেছে, বাইক খুব সাবধানে চালাচ্ছিলাম। শেষ কথাটুকু বলতে গিয়ে সে মেহরিনের দিকে আর চোখে তাকায়। মেহরিন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। উল্টো ঘুরে চোখ নামিয়ে ধীরে ধীরে উপরের দিকে চলে যায়। তাকে যেতে দেখে তালহা তাহিয়ার দিকে চোখের ইশারায় কিছু বোঝায়। তাহিয়াও বুঝে যায়, সঙ্গে সঙ্গে মেহরিনের পিছু নেয়। হাতের ব্যান্ডেজ বাঁধা শেষ হতে তালহা উঠে দাঁড়ায়। গা ঝাড়া দিয়ে হালকা স্বরে বলে, হুদাই টেনশন করছে সবাই, সত্যি কিছু হয়নি, আমাকে নিয়ে চিন্তা বাদ দাও এখন। নিজের ঘরের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে চারদিকে তাকিয়ে বলে, তাহসানকে দেখছি না যে? ভাইয়া নিজের রুমে রেস্ট নিচ্ছে। ও ঠিক আছে। বলে তালহা সিঁড়ির দিকে পা বাড়ায়। তালহা চলে যেতে তিতলি বেগমের বুকের ভেতর জমে থাকা চাপটা একটু একটু করে হালকা হয়। তিনি উঠে যান ছেলের জন্য কিছু নাস্তা বানাতে। তালহা নিজের ঘরে যেতে নিয়েও থেমে দাঁড়ায়। তাহিয়া রুমের দরজার কাছে, ভেতর থেকে ফিসফিসানি ভেসে আসছে। কান পাততেই শুনতে পায় মেহরিন কাঁদছে। তাহিয়া তাকে শান্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তটা না দেখে অনুভব করে তালহার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে ওঠে। তার জন্য মেহরিন চিন্তিত। এই ভাবনাটাই যেন অদ্ভুত এক ভালো লাগা এনে দিচ্ছে তার মধ্যে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎ সে গুনগুনিয়ে ওঠে, গুনগুনানে কি वजह तुम हो, मुस्कुराने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे। গুনগুন করতে করতে ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে যায় তালহা। পেছনে রেখে যায় এক ঘর ভরা উদ্বেগ আর নিঃশব্দ ভালোবাসা। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। ঘরের আলোটা নরম, জানালার বাইরে আজান ভেসে আসছে। তালহা একেবারে বাধ্য ছেলের মতো মায়ের কাছে বসে আছে। তিতলি বেগম সোফায় বসে খাবারের প্লেট কোলে নিয়েছেন। তালহা মেঝের কার্পেটের ওপর ঠিক মায়ের পায়ের কাছে বসে মাথা ফেলে রেখেছে মায়ের কোলে। এই ভঙ্গিটায় বয়স নেই, পদমর্যাদা নেই, আছে শুধু নিখাত আশ্রয়। তিতলি বেগম পরোটা একটু একটু করে ছিঁড়ে ছেলের মুখে দিচ্ছেন। তালহা নীরবে খাচ্ছে, আবার মাথাটা আলতো করে মায়ের কোলে গুজে দিচ্ছে, যেন কথা চেয়ে নীরবতা বেশি কিছু বলতে চাইছে। হঠাৎ তালহা ধীরে বলে উঠল, আম্মু, সন্তান যদি ভুলবশত কোনো ভুল করে বসে তাহলে কি মা অনেক বেশি রাগ করে থাকতে পারে? তিতলি বেগম হাত থামিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, কণ্ঠে নরম দৃঢ়তা। না রে, মায়েরা রাগ করতে পারে, কষ্ট পেতে পারে, কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, কারণ রাগের চেয়েও সন্তান বড়। তালহা একটু চুপ করে থাকলো। বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন পথ খুঁজছে। তারপর বলল, আম্মু, একটা ঘটনা বলবো, শুনবে? বল, কি হয়েছে? তালহা দীর্ঘশ্বাস ফেল, কণ্ঠটা এবার ভারী। আমার এক বন্ধু, সে ঘুরতে গিয়ে রাস্তার ধারে এক অসহায় মেয়েকে দেখে। মেয়েটা নির্জন রাস্তায় ভয় পেয়েছিল, একদম একা। ছেলেটা মানবিকতা থেকে সাহায্যের হাত বাড়ায়। খুব ভালো কাজ করেছে। কিন্তু আম্মু, সাহায্য করতে গিয়ে সব উল্টে যায়। প্রতিমধ্যে তার একটা এলাকার কয়েকজন মুরব্বীর সামনে পড়ে। তারা পুরো বিষয়টা ভুল বোঝে। সমাজের ভয় দেখিয়ে মাতসম্মানের দোহাই দিয়ে জোর করে তাদের বিয়ে পড়িয়ে দেয়। কি বলিস? তারপর? তারপর আর কি, ছেলেটা বাধ্য হয়ে মেয়েটাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। কারণ মেয়েটার আর কেউ নেই, ওকে ছেড়ে দেওয়ার মতো মন বা সুযোগ কোনোটাই ছিল না তার কাছে। যাক, অত্যন্ত দায়িত্ব দিয়ে পালাইনি তো। তারপর? এবার তালহা মাথা তুলে মায়ের মুখের দিকে তাকায়, চোখে একরাশ প্রশ্ন, প্রত্যাশা। কিন্তু আম্মু,
ছেলের মা বাবা মেয়েটাকে বউ হিসেবে মানেনি, তারা ধরে নিয়েছে ছেলে ইচ্ছে করে সব করেছে। রাগের মাথায় কথা বলে বন্ধ করে দিয়েছে। এখানে তো ছেলের বা মেয়ের কারো দোষ নেই, তবু এমন আচরণ, এটা কি ঠিক হয়েছিল? তিতলি বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন, মুখে গভীর আফসোসের ছায়া। তারপর বললেন, দেখ, মা বাবার কষ্ট হওয়াটা অস্বাভাবিক না। ছোট থেকে মানুষ করে বড় করে হঠাৎ শুনলো ছেলে জীবনের এত বড় সিদ্ধান্ত একা নিয়েছে, মনে হবে বিশ্বাস ভেঙে গেছে, কষ্ট লাগবেই। কিন্তু আম্মু, এখানে তো সিদ্ধান্ত নেওয়ার সুযোগই ছিল না, পরিস্থিতি ওকে ঠেলে দিয়েছে। তিতলি বেগম মাথা নেড়ে সম্মতি দিলেন, কণ্ঠটা এবার আরো গভীর। যেহেতু সে পরিস্থিতির শিকার হয়েছে, তাহলে এতটা রাগ করা, কথা বন্ধ করে দেওয়া একদমই ঠিক হয়নি। ছেলে তো কোনো অপরাধ করেনি, চুরি ডাকাতি করেনি, অন্যায় পথে যায়নি। এমন সময়ে মায়ের উচিত ছিল ছেলের পাশে দাঁড়ানো, পরিস্থিতি বোঝার চেষ্টা করা, আর সেই মেয়েটার দিকেও মানুষ হিসেবে তাকানো। এই কথাগুলো শুনে তালহা ধীরে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল। বুকের ভেতর জমে থাকা ভার যেন কিছুটা হালকা হলো। মায়ের কথায় সে যেন নিজের অজানা অপরাধ বোধেরও বিচার পেয়ে গেল। ততক্ষণে তিতলি বেগম খাওয়ানো শেষ করেছেন। ব্যথা ট্যাবলেটটা হাতে দিয়ে বললেন, এইটা খেয়ে নে, ভালো লাগবে আব্বু। তালহা ওষুধ খেয়ে উঠে দাঁড়ায়, মায়ের যাওয়ার দিকে একবার তাকায়, চোখে তার নিঃশব্দ স্বস্তি। ল্যাপটপ হাতে তালহা বের হয়। তাহিয়া রুমের সামনে দিয়ে যেতে যেতে গলা বাড়িয়ে একবার হুঁশিয়ার করে দেয় পড়তে বসার কথা। তারপর আর দেরি না করে সোজা ঢুকে পড়ে তাহসানের ঘরে। হঠাৎকার উপস্থিতি টের পেতেই তাহসান সামনে ল্যাপটপে চলতে থাকা পডকাস্টটা সঙ্গে সঙ্গে অফ করে দেয়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই তালহাকে দেখে জল শক্ত হয়ে আসে। ব্যথা চেপে রেখে কষ্ট করে উঠে খাটে হেলান দিয়ে বসে। তালহা তার সামনে দাঁড়িয়ে তার ছেলের হাসি চেপে বলে, হাই ভাঙাচোরা তাহসান ব্রো, হাউ আর ইউ? তাহসান দাঁত চিবিয়ে উত্তর দেয়, আমার সাথে না লাগতে আসলে তোর শান্তি মেলে না। কথাটা পুরোপুরি অগ্রাহ্য করে তালহা নিজের হাতে থাকা ল্যাপটপটা খুলে ফেলে। কয়েকটা ফাইল টেনে বের করে স্ক্রিনটা তাহসানের দিকে এগিয়ে দেয়। তাহসান স্ক্রিনে চোখ রাখতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। সিসিটিভি ফুটেজ। লেডিস রুম থেকে তালহা মেহরিনের হাত ধরে বের হচ্ছে। তাহসানের হাত শক্ত হয়ে মুঠো হয়ে আসে, চোখে আগুন জমছে। কিন্তু কয়েক সেকেন্ড পরই ভিডিওতে আরেকজনের আগমন ঘটে। একটা ছেলে বের হয়েছে, চারপাশে সতর্ক দৃষ্টি ছুড়ে উল্টো দিকে দ্রুত হেঁটে যায়। ঠিক তখনই তালহা ভিডিও স্টপ করে দেয়, জুম করে ছেলেটার মুখটা পরিষ্কার করে তোলে। কিছুই বুঝে উঠতে না পেরে তাহসান প্রশ্ন করে, কে? তালহা ল্যাপটপটা নিজের দিকে টেনে নেয়। জানোয়ার। তাহসান বিরক্ত হয়ে বলে, তো আমাকে দেখাচ্ছিস কেন? মেহরিনকে টাচ করেছে। তাহসান সঙ্গে সঙ্গে বলে ওঠে, তো আমার কি? কথাটা বলেই 2 সেকেন্ড থেমে যায়। হঠাৎ যেন শব্দটার মানে মাথায় ঢুকে পড়ে, চোখ বড় হয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, ওয়েট, কি বললি? আবার রিপিট কর। তালহা ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলে। তালহা এক কথা দুবার বলতে পছন্দ করে না। তাহসান রাগে উঠে বসে, শরীর থরথর করে কাঁপছে, কপালের রগ ফুলে উঠেছে, চল শক্ত, চোখ লাল। তালহা চোখে চোখ রেখে গর্জে ওঠে, কে এই জানোয়ার? নামটা খালি বল, দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে আনবো। এত বড় স্পর্ধা, তুই এখনো চুপচাপ বসে ওই জানোয়ারকে কিছু করিসনি? তালহা গম্ভীর মুখে আবার ল্যাপটপটা তাহসানের দিকে ঘুরিয়ে দেয়। স্ক্রিনে চোখ পড়তে তাহসানের নাক কুঁচকে আসে। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে সেই ছেলেটা, নিথর শরীর, চারপাশে ঝোপঝোপ রক্ত। মুহূর্তেই মুখে তৃপ্তির হাসি ফোটে। ছেলেটার এই অবস্থা তাকে যেন আনন্দ দিচ্ছে। তালহা উঠে দাঁড়ায়, ল্যাপটপ হাতে নিয়ে এক হাত পকেটে গুজে ধীরে ধীরে তাহসানের দিকে ঝুঁকে পড়ে। কণ্ঠ নামিয়ে ফিসফিস করে বলে, তালহার জিনিসের হেফাজত তালহা নিজে করতে জানে। এটা তোকে দেখালাম জাস্ট হুঁশিয়ার করতে। ফার্দার যদি আমার আর মেহরিনের মাঝে প্যাচ লাগানোর চেষ্টা করেছিস, এর জায়গায় তুই থাকবি। সেদিনের কথা এখনো ভুলিনি। অ্যাক্সিডেন্ট করেছিস, মানবতার খাতিরে ছাড় দিলাম। বলে এক মুহূর্ত অপেক্ষা না করে সে ঘুরে দাঁড়ায়, দরজা খুলে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকে তাহসান, রাগ, অভিমান, অপমান একসাথে গিলে খেতে খেতে। তাহিয়ার রুমে ঢুকতেই তালহার চোখে পড়ে। দুজনে একেবারে ভালো মেয়ের মতো বইয়ে মুখ গুজে বসে আছে। টেবিলের উপর ছড়িয়ে আছে বায়োলজির বই, খাতা, পেন, হাইলাইটার।
জানালার পাশে স্টাডি ল্যাম্প জ্বলছে। ঘরটা নিস্তব্ধ, শুধু পাতার শব্দ আর কলমের হালকা ঘষাঘষি। তালহা ধীর পায়ে এগিয়ে গিয়ে দুজনের মাঝখানে চেয়ারে বসে পড়ে। তার উপস্থিতি টের পেয়ে দুজনেই একসাথে চোখ তুলে তাকায়। মেহরিন একটু ইতস্তত করে মুখ খুলল। আজ আমরাই পড়তে পারবো, আপনি রেস্ট নিন। তালহা কোনো উত্তর না দিয়ে ল্যাপটপটা টেবিলের উপর রাখে। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে কোষ বিভাজনের অ্যানিমেশন, মাইটোসিসের ধাপে ধাপে ভিজুয়াল। তারপর শান্ত গলায় বলে, সমস্যা নেই, আমি ঠিক আছে। আজ হাতে লিখে করাবো না। মেহরিন আর কিছু বলে না, মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকে। তালহা পড়ানো শুরু করে একদম গোড়া থেকে। দেখো, কোষ বিভাজন মানে শুধু বইয়ের সংজ্ঞা না, এটা লাইফের বেসিক প্রসেস। এখন এটা প্রোফেস, এখানে ক্রোমোসোমগুলো কন্টেন্স হতে শুরু করে। বলতে বলতে কার্সর ঘুরিয়ে দেখায়। তাহিয়া মাথা নেড়ে নোট নেয়। মানে নিউক্লিয়াস তখন ভাঙতে থাকে, তাই না? একদম। এবার মেটাফেজে আয়। এই জায়গাটা এক্সামিনারে খুব পছন্দ, কারণ এখানে ভুল করলে পুরোটা কাটা যায়। আর এনাফেজের সেন্ট্রোমিয়ার কখন স্প্লিট হয়? ভালো প্রশ্ন, এর জন্য তো পড়াচ্ছি। দেখো, সে অ্যানিমেশনটা আবার চালায়, ধীরে ধীরে বোঝায়। মেহরিন খাতায় স্কেচ আঁকে, পাশে নোট লিখে রাখে। এভাবে একটার পর একটা টপিক যায়। মাইটোসিস, মিওসিস, ডিফারেন্স ডায়াগ্রাম, এক্সাম টিপস। তালহা মাঝে মাঝে থামিয়ে দুজনকে প্রশ্ন করে, এটা যদি সৃজনশীল আসে কিভাবে লিখবে? এই ডায়াগ্রামে দুটো লেভেল ভুল করলে কত নাম্বার কাটবে? তাহিয়া কখনো ভুল করে, তালহা ধৈর্য নিয়ে শুধরে দেয়। মেহরিন একটু ধীরে বুঝলেও একবার বুঝলে আর ভুল করে না। এই জিনিসটা তালহা চোখ এড়ায় না। সময় গড়িয়ে যায়, টেরই পায় না কেউ। টানা 3 ঘন্টা পড়ানোর পর তালহা ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। আজকের মতো এখানেই থাক, এগুলো ডেকে ফেলবে, কাল আমি চেক করব। দুজনেই একসাথে মাথা নেড়ে সম্মতি জানায়। বের হওয়ার আগে তালহা একটু থেমে মেহরিনের দিকে তাকায়। পড়া শেষ করে একবার আমার রুমে এসো, 5 মিনিট লাগবে। এটুকু বলেই সে বেরিয়ে যায়। রুমে আবার নীরবতা নামে। তাহিয়া খাতায় চোখ রেখে ফিসফিস করে বলে, ভাইয়া পড়ালে বুঝতে কিন্তু সহজই লাগে। মেহরিন শুধু বলল। পড়া শেষ করতে করতে রাত 11টা ছুঁই ছুঁই। মেহরিন ধীরে ধীরে তালহার রুমের দিকে আসে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখে সোফায় বসে আছে তালহা, ফোন কানে, কারোর সাথে কথা বলছে। কণ্ঠটা নিচু, অফিসিয়াল। মেহরিন নিঃশব্দে ভেতরে ঢুকে দরজাটা আলতো করে লাগিয়ে দেয়। ধীর পায়ে এগিয়ে আসে। তালহার সামনে এসে দাঁড়াতেই তালহা কথা বলতেই চোখের ইশারায় পাশে বসতে বলে। মেহরিন বাধ্য মেয়ের মতো বসে পড়ে। পরের মুহূর্তেই তালহা নিজের মাথাটা মেহরিনের কোলে রেখে দেয়। হাত তুলে ইশারা করে চুল টেনে দিতে। মেহরিন একটু থমকে গিয়ে আস্তে আস্তে তার চুলে আঙ্গুল চালাতে শুরু করে। তালহা সেভাবেই ফোনে কথা বলছে। কথাবার্তায় বোঝা যায় কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ নিয়ে কথা চলছে। মেহরিন চুপচাপ, নিঃশ্বাসও যেন সাবধানে নিচ্ছে। হঠাৎ তালহার কথা থেমে যায়, কল কেটে দেয়। সে চোখ তুলে মেহরিনের দিকে তাকায়। চোখে চোখ পড়তেই তালহা সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, মেহরিন, আমার থেকে কিছু লুকাচ্ছ না তো? এ প্রশ্নে মেহরিন চমকে ওঠে। আঙ্গুলগুলো চুলে থেমে যায়, গলা শুকিয়ে আসে হঠাৎ। মানে কিসের কথা বলছেন? তালহা চোখ বন্ধ করে একবার গভীর নিঃশ্বাস নেয়, তারপর শান্ত গলায় বলে, তোমার কোনো অতীত ছিল? থাকলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি কিছু বলবো না। মেহরিনের বুকের ভেতর ধুকপাকানি বেড়ে যায়। চোখ ছানা বড়া হয়ে এদিক সেদিক তাকায়। হঠাৎ কেন এসব কথা? তালহা কি কিছু শুনেছে? তালহাকে সেসব সত্যিই বলেছে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আপনাকে কেউ কিছু বলেছে? তালহা এবার চোখ খুলে তার দিকে তাকায়, দৃষ্টি শক্ত। যদি বলি বলেছে? মেহরিন সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে বলে ওঠে, কি বলছেন আজাইরা কথা? আমাকে এখানে কেউ চেনেই না, কে কি বলবে? হয়তো এমনি মিথ্যে বলেছে। তালহা আর কিছু বলে না, শুধু চুপ করে থাকে। এর নীরবতায় মেহরিনের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। বুকের ভেতর যেন দেয়াল ভাঙছে। তালহা কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে হঠাৎ বলে, যাবতকে চেনো? এ নামটা শোনা মাত্রই যেন মেহরিনের চোখ স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায়। শ্বাসটা হঠাৎ ভারী হয়ে আসে, মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি বলবে খুঁজে পায় না। শীতের রাতেও কপালে ঘাম জমে ওঠে।
তালহার মাথার নিচে রাখা হাতটা কাঁপছে, ঢোক গিলে কাপা কণ্ঠে বলে,